সুন্দর জীবনীটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। শেরেবাংলার যে জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে বিভিন্ন পর্যায়, রাজনীতি, ওকালতি, জনসেবা, এগুলো উনি তুলে ধরেছেন। এটা খুবই একটা সুন্দর আলোচনা হয়েছে, আমরা উপভোগ করেছি। তবে আমার কিছু দ্বিমত আছে ওনার বক্তব্যের বিষয়ে, আমি আসছি সেখানে। আসলে শেরেবাংলা আমাদের জন্য ইতিহাস, শেরেবাংলা বাঙালি মুসলমানদের জন্য ইতিহাস। তো আমরা ইতিহাস চর্চা কেন করি? ইতিহাস চর্চার উদ্দেশ্য একটি, যে আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ব ইতিহাসের কিছু ভুল ত্রুটি, কিছু সাকসেস, কিছু কাহিনী, তার উপরে আমরা ভিত্তি করে সেখান থেকে শিক্ষা নিয়ে, ইতিহাসের কাজই হচ্ছে গাইড করা, জাতিকে গাইড করা, জাতিকে দর্শন দেওয়া, জাতির ভুল ভ্রান্তিটাকে বলা। আমরা শুধু বিজয়, শুধু চেতনা, এটা ইতিহাস না। ইতিহাসের ভুল ভ্রান্তি যা আমরা করেছি অতীতে, সেগুলো আমাদের ইতিহাস, এবং সেখান থেকেই শিক্ষা নিতে হবে। তাই শেরেবাংলাকে আজকে আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে শেরেবাংলাকে উপলব্ধি করা, শেরেবাংলার জীবনকে উপলব্ধি করা, শেরেবাংলার রাজনীতিকে উপলব্ধি করা। এখানেই আলোচনার সার্থকতা। জন্ম এবং মৃত্যুর হোল পিরিয়ড এখন আর আমাদের প্রয়োজন নাই। আমাদের এখন যেটা আলোচনা করতে হবে, শেরেবাংলার জন্ম হয়েছিল এই পূর্ব বাংলায়, শেরেবাংলার কর্মক্ষেত্র ছিল পশ্চিম বাংলার ক্যালকাটাতে, যেটা রাজধানী ছিল বাংলার, সেখানে। এবং সেখানে তিনি কি করেছেন, সেই রাজনৈতিক কাহিনীটা আমাদের দরকার। সেই কাহিনীতে তার বিজয়, তার ভুল, এগুলো আমাদের আলোচনায় আনতে হবে। তাহলে আমরা শেরেবাংলাকে জানতে পারবো এবং শেরেবাংলার ইতিহাসকে জানতে পারবো। যেহেতু বাঙালি মুসলমানদের ইতিহাস হচ্ছে শেরেবাংলা, বাঙালি মুসলমানদের ইতিহাস হচ্ছে শেরেবাংলা। শেরেবাংলার বিকল্প কোনো নেতা আমরা পাইনি। নাজিমুদ্দিন, উনিও একজন বিখ্যাত নেতা ছিলেন, কিন্তু উনি বাংলাভাষী ছিলেন না। সারওয়ার্দী, উনি একজন বড় নেতা ছিলেন, কিন্তু উনি বাংলাভাষী ছিলেন না। কিন্তু এই তিনজন নেতা তিনজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুসলমানদের জাগরণে। ভারতবর্ষে বাংলায় মুসলমানদের জাগরণে তিনজনই কাজ করেছেন। শেরেবাংলা যেমন কাজ করেছেন, নাজিমুদ্দিন উনিও করেছেন, এবং সর্বশেষ যিনি গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় যাকে, সারওয়ার্দী, উনিও কাজ করেছেন। কিন্তু বাঙালি মুসলমানদের জন্য, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে জাগিয়ে তোলার জন্য, রাজনৈতিকভাবে সচেতন করার জন্য, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যিনি ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছে শেরেবাংলা একে ফজলুল। শেরেবাংলা একে ফজলুলের ইতিহাস বাদ দিয়ে বাঙালি মুসলমানদের ইতিহাস অসম্পূর্ণ। যে রাজনৈতিক উত্থান ওনার মাধ্যমে হয়েছে ক্যালকাটাতে বাঙালিদের, সেটা শেরেবাংলা, অন্য কেউ না, সেটা শেরেবাংলা। এবং শিক্ষার জগতে যে বিপ্লব এনেছেন, উনি বাঙালি মুসলমানদেরকে শিক্ষায় অনুপ্রাণিত করেছিলেন, সেটা শেরেবাংলা। এর আগে করেছিলেন সৈয়দ আমির আলী। তো সৈয়দ আমির আলী তো বাঙালি ছিলেন না, কিন্তু বাংলায় বসবাস করতেন, ক্যালকাটাতে উনি বসবাস করতেন। ক্যালকাটা হাইকোর্টের উনি উকিল ছিলেন, বিচারপতি ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, ওনার যুগান্তকারী কাজ হয়েছে দুইটা। একটা হলো মুসলমানদের ইতিহাস উনি তুলে ধরেছেন তার হিস্ট্রি অফ সারাসিনের মাধ্যমে। আরেকটা কাজ হচ্ছে মুসলমানদের যে আইন, এটা মুসলমানরা জানতো না। উনি প্রথম স্পিরিট অফ ইসলাম, স্পিরিট অফ ইসলামের মাধ্যমে উনি মুসলমানদেরকে আইন শিক্ষা দিয়েছেন, যে তোমাদের একটা আইন ব্যবস্থা আছে, সেটাকে তোমাদের ধারণ করতে হবে। তোমাদের একটা শিক্ষা ব্যবস্থা ছিল, তোমাদেরকে শিক্ষায় এগিয়ে আসতে হবে। এটা সৈয়দ আমির আলী এই শেরেবাংলার আগে কাজটা করেছেন। উনি বাঙালি ছিলেন না, কিন্তু উনি বাংলায় বসবাস করতেন, বাঙালি মুসলমানদের জন্য
বিশেষ করে ক্যালকাটার মুসলমানদের জন্য, বাংলার মুসলমানদের জন্য, ভারতীয় মুসলমানদের জন্য এই সৈয়দ আমির আলী অফুরন্ত অবদান রেখে গেছেন। উনিও আমাদের ইতিহাসের অংশ। কিন্তু বাঙালি মুসলমানদের ইতিহাস হচ্ছে শেরেবাংলার ইতিহাস, এটার কোনো বিকল্প নাই। এবং শেরেবাংলা কেন এই শেরেবাংলা খ্যাতি পেলেন এটাও আমাদের জানতে হবে। তার সাহসিকতা, ওই সময় ভারতবর্ষে, সারা ভারতবর্ষে উনি সর্বভারতীয় নেতা ছিলেন না, হতে পারেননি। এখানে ওনার ব্যর্থতা। উনি জিন্নার বিকল্প হতে পারতেন, কিন্তু উনি পারেননি, এটা ওনার ব্যর্থতা। কিন্তু বাঙালি মুসলমানদের জন্য উনি এক নম্বর। ভারতবর্ষে বাংলার জাগরণ, বাঙালি মুসলমানদের জাগরণের জন্য যে ব্যক্তি জীবন দিয়েছেন, কাজ করেছেন, তিনি শেরেবাংলা। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই অবস্থান শেরেবাংলা তৈরি করে দিয়েছেন। এটা শেখ মুজিব নয়, এটা শেরেবাংলা। কিন্তু আজকে শেরেবাংলার কোনো আলোচনাই হয় না। আজকে বিপ্লবী পরিষদ যে একটা মানে এই পদক্ষেপ নিয়েছে, আমি বলবো এটা একটা সুন্দর পদক্ষেপ। আমাদের যারা আজকে আমাদের জাতি গঠনে যারা ভূমিকা রেখেছেন, যে সমস্ত যুগান্তকারী ব্যক্তিত্ব, ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। এবং আলোচনাটা হবে তারা কি চেয়েছিলেন, তারা আমাদের জন্য কি করেছেন। জীবন আলোচনা করে খুব লাভ নাই। ব্যাপক বিস্তৃত একটা জীবন, 90 বছরের জীবন, কিন্তু তার রাজনৈতিক দর্শন কি ছিল? উনি বলেছেন, আমি যখন কথা বলি, আমি যখন কোনো কাজ করি, সেখানে যদি হিন্দুরা প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমি মুসলমানদের এগেনস্টে কাজ করছি। যদি হিন্দু সম্প্রদায় হাততালি দেয় তাহলে বুঝতে হবে আমি মুসলমানদের সর্বনাশ করছি, আমাকে সতর্ক করবেন আপনারা। এটা একটা দর্শন যে আমি যদি ডাইনে যাই সঠিক আছি, বায়ে গেলে হিন্দুরা হাততালি দিচ্ছে, আমি ভুল পথে যাচ্ছি, আপনারা আমাকে সংশোধন করবেন, আমাকে বলবেন যে আমি হিন্দুদের পক্ষে যাচ্ছি। তার মানে কত সচেতন ছিলেন, কি রাজনৈতিক দর্শন, যে ওরা যখন খুশি হয় বুঝবেন আমি মুসলমানদের 12টা বাজাচ্ছি। এইটা একটা। আর 2 নম্বর, উনি যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম 1919 সালে একটা আইন হলো ইন্ডিয়ান অ্যাক্ট 1999। প্রথম ব্রিটিশরা নানান প্রেশারের কারণে, পলিটিক্যাল রাইজের জন্য, পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য তারা চিন্তা করলো ভারতীয় যারা এখানকার নাগরিক, নেটিভস, ওরা নেটিভস বলতো, ভারতীয়দেরকে নেটিভস বলতো। তো নেটিভদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে যাতে রাষ্ট্র ক্ষমতায় তারা কিছু কাজ করতে পারে, কিছু শেয়ার পায়। এই তখন 1919-এ প্রথম ইলেকশন হলো, এটা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো পরে। তো এই কাউন্সিলে সিলেকশন হতো, ব্রিটিশরা সিলেক্ট করে দিত এই লোকগুলো আমাদের কাউন্সিলের সদস্য হবে, তারা আলোচনা করবে, তারা আমাদের সাথে ক্ষমতা শেয়ার করবে। এটা ছিল পলিটিক্যাল একটা মানে স্টেপ, ফার্স্ট স্টেপ 1919-এ এই ভারতবর্ষ শাসন আইন। এরপরে আরেকটা আইন করলো তারা 1935 সালে, সেটাকে আমরা বলি ইন্ডিয়ান অ্যাক্ট 1935। এখানে তারা সরাসরি ইলেকশনে চলে আসলো, আগে ইলেকশন ছিল না, দেয়ার ওয়াজ নো ইলেকশন টিল 1935। এবার তারা বললো যে না, সেন্ট্রাল ইলেকশন হবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, গভর্নর জেনারেল হিমসেলফ। আর তাকে সাহায্য করার জন্য প্রভিন্সে নেটিভরা যাতে ক্ষমতাটা কিছুটা তারা তার স্বাধীনতা দাবি করছে, স্বাধীনতা চায়, অধিকার চায়, তো তাদেরকে কিছু কিছু ক্ষমতায়ন করা। এই ক্ষমতায়নের জন্য 1935 অ্যাক্ট করা হলো যে এবার ইলেকশন হবে, এবং সমস্ত ভারতবর্ষে যে 12-13টা প্রদেশ ছিল সেখানে ইলেকশন হলো। ওই ইলেকশনে 4টা প্রদেশে মুসলিম লীগ গট ভিক্টরি 1935-এ। সেটা হচ্ছে বাংলা, পাঞ্জাব, সিন্ধ অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই 4টা 11টা বোধ হয়, 11টা-12টা প্রভিন্সের মধ্যে 4টাতে মুসলমানরা এককভাবে তারা মুসলিম লীগের নেতৃত্বে তারা বিজয় লাভ করলো, আর ভারতীয় কংগ্রেস বিজয় লাভ করলো বাকিগুলোতে।
তো এখন যখন ব্রিটিশরা বললো যে কেন্দ্রীয় সরকার করতে হবে, তো কেন্দ্রীয় সরকারটা তো কংগ্রেসরাই করলো, কারণ তারা মেজরিটি। আর মুসলিম লীগ 4টা প্রদেশে 4টা সরকার গঠন করলো। বাংলার সরকার হলো শের বাংলা, বাংলার মুখ্যমন্ত্রী হলেন শের বাংলা। রাজনৈতিক উত্থান, উনি যেটা বললেন, কৃষক শ্রমিক পার্টি ছোট দল, বড় দল হলো মুসলিম লীগ, কিন্তু নেতা তো মুসলিম লীগে নাই, নেতা তো ছোট দলে, ছোট দলের বড় নেতা, বড় দলের ছোট নেতা, এরকম একটা অবস্থা। তখন বাধ্য হয়ে শের বাংলাকেই নেতা মানতে হলো। এবং মুসলমানদের, উনি তো মেয়র ছিলেন, উনি হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, তো ওনার একটা প্রোফাইল ছিল, পলিটিক্যাল প্রোফাইল, তো ওনাকেই সবাই নেতা মানলো। উনি প্রধানমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হলেন, এবং উনি যেটা বললেন, ওনার পতন শুরু হয়ে গেল। এই মুখ্যমন্ত্রীর কালটাই ওনার জীবনের সর্বোচ্চ উজ্জ্বলপূর্ণ একটা সময়। এর পরবর্তীতে কিন্তু শেরে বাংলা আর আমরা শেরে বাংলাকে ওইভাবে রাজনীতিতে আর প্রধান ভূমিকা পালন করতে দেখি না। পাকিস্তান হলো, উনি ফিরে আসলেন, কিন্তু পাকিস্তানের নেতৃত্ব কায়েদে আজম, পাকিস্তান নেতৃত্ব লিয়াকত আলী খান, উনি তো সর্বভারতীয় নেতায় পর্যায়ে যেতে পারেননি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। বাঙালির সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা কি? বাঙালি মুসলমানদের সমাজে কোনো স্থান ছিল না। তারা ছিল গরিব, চাষি, কামার, কুমার, শ্রমিক। তারা মিডল ক্লাস হয়নি, তারা একেবারে মার্জিনাল একটা, একেবারে শেষ পর্যায়ের একটা প্রান্তিক জনগোষ্ঠী। চারিদিক থেকে প্রেসারে, চাকরি নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, গরিবী হালাত। আজকে যদি আপনি রংপুর যান, আজকে যদি খুলনা অঞ্চল, দেখবেন যে মানুষ খুব গরিব, চাকরি বাকরিতে নাই, বিদেশে যায় না, বিদেশে যেতে পারে না, টাকা লাগে তো বিদেশে যেতে গেলে। তো ওই রকম একটা অবস্থায় উনি চট করে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করবেন কি করে? উনি বড় নেতা, কিন্তু উনার লোক নাই তো। আপনি আজকে ঢাকা শহরে, আপনার বাড়ি কুড়িগ্রাম ফর এক্সাম্পল, তো আপনি কুড়িগ্রামে তো একটা সচিবও পাবেন না। ইনি বরিশাল, ইনি 10টা সচিব পাবে, 50টা সচিবের মধ্যে মিনিমাম 10টা পাবে বরিশালের। তাহলে উনি যখন কাজ করতে যাবেন, 10টা সচিবের কাছে গেলে কাজটা উনি সহজে করে আনতে পারবেন, জনগণকে বলতে পারবেন। শের বাংলার তো এই সুযোগ ছিল না। ব্রিটিশ ভারতে 1947 সালের আগ পর্যন্ত মুসলমানের কোনো অস্তিত্বই ছিল না ভারতে। বাঙালি মুসলমানদের ক্যালকাটাতে একেবারে কোনো ভূমিকা ছিল না। তার মধ্যে দিয়েও উনি এই গরিব মুসলমানদের, এই মুসলিম মুসলমানদের, এই অশিক্ষিত মুসলমানদের নেতা হয়েছেন, এবং উনি চেষ্টা করেছেন তাদেরকে প্রতিষ্ঠিত করতে, অর্থনৈতিকভাবে, শিক্ষায়, চাকরিতে, বিভিন্ন জায়গায়। সবচেয়ে বড় উল্লেখযোগ্য কাজ উনি যেটা বলেছেন সেটা হলো এই ঋণ সালিসি বোর্ড। মহাজনরা যে টাকা দাবি করতো, ভিটেমারি বিক্রি হয়ে যেত, উনি এটা ঠেকালেন মন্ত্রী হয়ে। আর পাকিস্তানের আসার পর উনি আরেকটি কাজ করলেন, সেটা হচ্ছে 1952 সালে এই প্রজাস্বত্ব আইন করলেন উনি, যে জমির মালিক যারা জমি চাষ করে, যারা প্রজা, জমিদারি প্রথা উনি রদ করলেন, যে জমিদারি প্রথা আর থাকবে না। কিসের জমিদারি? এটা ব্রিটিশের একটা সিস্টেম। আমরা একটা স্বাধীন দেশে, আমরা পূর্ব বাংলার মানুষ, আমরা এই জমিদারি প্রথা আর দেখতে চাই না। এই জমিদারি প্রথা বিলোপ করায় মানুষ যারা জমি চাষ করতো তারা মালিকানা লাভ করলো। এই মুসলমানদের একটা জাগরণ, একটা অর্থনৈতিক একটা সুবিধা উনি দিয়ে গেলেন, এবং সেটার জন্য একটা রাইজ হলো মুসলমানদের জন্য। আর বাকি কাজটা করেছে পাকিস্তান সরকার, যেটা আমরা আজকে ভুল ব্যাখ্যা দেই। আজকে আস্তে আস্তেই বলতেছিলাম, পাকিস্তান হলো স্পিকারকে বাংলাদেশি, কমিউনিকেশন মিনিস্টারকে বাংলাদেশি, বাণিজ্য মন্ত্রীকে বাংলাদেশি। তাহলে আমরা পেলাম না কেন প্রধানমন্ত্রীকে বাংলাদেশি? প্রথম যখন কায়েদে আজম মারা গেল, নাজিমউদ্দিনকে ডাকা হলো, উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি একজন নেতা, ওনাকে ডাকা হলো যে ভাই আপনি আসেন, পাকিস্তানের হাল ধরেন। আর আমরা বলছি না, আমরা কিছু পাই নাই। কায়েদে আজম মারা গেল, নাজিমউদ্দিন চেয়ারে বসলো, পূর্ব বাংলার লোক, হতে পারে সে উর্দু স্পোকেন, কিন্তু সে তো পূর্ব বাংলার মানুষ, পূর্ব বাংলায় বসবাস করতো, পূর্ব বাংলার মানুষকে ভালোবাসতো, এখানে তার জীবন দিয়েছে, এখানে সংগ্রাম করেছে মানুষের জন্য। তাহলে সেই লোকটা চেয়ার পেল। এরপরে নাজিমউদ্দিন যখন লিয়াকত আলী খান প্রাইম মিনিস্টার মারা গেল, তখন মুসলিম লীগ বিপদে, সংকটে পড়ে গেল, যে জিন্নাহ মারা গেল, লিয়াকত আলী খানও আমাদের নেতা কোথায়? তখন নাজিমউদ্দিনকে বললো যে ভাই আপনি প্রেসিডেন্ট না, গভর্নর জেনারেল না, আপনাকে প্রাইম মিনিস্টার হতে পারে, আমাদের লোক নাই, ইউ হ্যাভ টু টেক দি
রেসপন্সিবিলিটি অফ রান দি কান্ট্রি, আমরা কিছু পাইনি। নাজিমুদ্দিন আমাদের লোক, উনি প্রাইম মিনিস্টার হলেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, আমরা কিছু পাই নাই। এরপরে নাজিমুদ্দিনের পরে চৌধুরী মোহাম্মদ আলী প্রাইম মিনিস্টার হলেন, বাঙালি, আমরা কিছু পাই নাই। মোহাম্মদ আলী বগুড়া, আমাদের চিটাগাংয়ের এই ফাঁকা চৌধুরী, সুলুর কাদের চৌধুরী, উনি স্পিকার, প্রেসিডেন্ট বাইরে গেলে উনি প্রেসিডেন্ট হয়। পার্লামেন্টের যিনি লিডার অফ দি হাউস খানে সবুর, উনি পার্লামেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করে। পার্লামেন্ট দেখতেছেন তো আপনারা, পার্লামেন্ট সবকিছু কর্তৃত্ব করে। সেই পার্লামেন্টের লিডার অফ দি হাউস, সেকেন্ড ম্যান অফ দি কান্ট্রি খানে সবুর, আমরা কিছু পাই না। স্পিকার বাংলাদেশের লোক, কমিউনিকেশন মিনিস্টার সবুর বাংলাদেশের লোক, বাণিজ্য মন্ত্রী যেখান থেকে অর্থ তৈরি হয় সেটা বাংলাদেশে, আমরা পাইনি কিছু। এই যে গাঁজাখুরি গল্প, এই গল্পকে আমাদেরকে বলতে হবে মানুষকে যে দেখো আমাদের দেশ নিয়ে, আমাদের মানুষ নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। যে মানুষগুলো ভালোবেসে বাংলাদেশে আসলো, সেই মানুষগুলোকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেলাম? এটা কি মনুষ্যত্ব? এটা কি মানবতা? কিন্তু আমরা সেই কাজটা করেছি এবং তার অভিশাপে আমরা ভুগতেছি এখনো। আপনি আমার বাড়ি থেকে বের করে রাস্তায় নামিয়ে দিলেন, তা আপনি অভিশাপে পড়বেন না? আপনি অভিশাপে মুক্ত থাকবেন? কোনোদিন থাকবেন না। এই জাতি অভিশাপ মুক্ত হবে তখনই যখন এই যে উর্দু স্পোকেন মানুষ, যারা বিহারি, যারা দেশ ছেড়ে জমি জমা টাকা পয়সা আত্মীয় স্বজন সব চলে আসলো, তাদেরকে আপনি আজকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। এই জাতি কিভাবে অভিশাপ মুক্ত হবে? অবশ্যই তাদেরকে পুনর্বাসন করতে হবে, প্রয়োজনে তাদেরকে নতুন স্যাটেলাইট টাউন করে সেখানে পুনর্বাসিত করতে হবে। তাহলেই আপনি এই অভিশাপ মুক্ত হবে, না হলে জাতি অভিশাপ মুক্ত হবে না। তো শেরেবাংলাকে আমরা আজকে আলোচনা করব, জাতির স্বার্থে তার অবদানকে আমরা আলোচনা করব। তার ব্যর্থতা আমাদের এখন খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু তিনি যে যুগান্তকারী ভূমিকা রেখেছেন ক্যালকাটাতে এবং সরকারে, তার রাজনীতিতে, এগুলো আমাদের আলোচনা দরকার। এবং শেরেবাংলাকে আলোচনা করলে কিন্তু আমরা ইতিহাসটাকে পাবো। বাঙালি মুসলমানদের যে জাগরণের ইতিহাসটা, সেটা কিন্তু আমরা শেরেবাংলার ইতিহাস আলোচনা করলেই আমরা পাবো। পাকিস্তান আমলে কিন্তু শেরেবাংলাকে প্রচুর আলোচনা হয়েছে ওনার মৃত্যুর পরে। আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখলাম অনেক প্রতিষ্ঠান শেরেবাংলা নিয়ে আলোচনা করল, অনেক লেখক শেরেবাংলার উপরে লিখেছেন, কিন্তু বাংলাদেশে এখনো ওইরকম কোনো স্কলার শেরেবাংলা নিয়ে কাজ করে না। তার মানে আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি। পুরা জাতি বিভ্রান্ত, এবং বিভ্রান্তিটা হয়েছে 71 থেকেই। ওই 71 থেকে একদিকে যেমন আমরা একটা দেশ পেয়েছি, তেমনি জাতিকে বিভ্রান্ত করার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সেই বিভ্রান্তের মধ্যে আমরা এখনো আছি। এই বিভ্রান্তের মুক্তির জন্য শেরেবাংলাকে বেশি বেশি আলোচনা করা দরকার। শেরেবাংলার যে রাজনৈতিক মর্মবাণী, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি মনে করি শেরেবাংলাকে আরও ব্যাপকভাবে গবেষণার দরকার এবং আলোচনার দরকার, শেরেবাংলাকে জানার দরকার, এবং শেরেবাংলাকে জানতে পারলে বাঙালি মুসলমানের ইতিহাসকে জানা যাবে। অনেক ধন্যবাদ আমার এই দীর্ঘ কথা শোনার জন্য, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মূল বক্তাকে, যিনি শেরেবাংলার পুরো জীবনটাকে কয়েক মিনিটের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন। তো এটা আসলে আমাদের দরকার, আমরা বারবার আলোচনা করব, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এবং শেরেবাংলার প্রদর্শিত পথে গেলে জাতি মুক্তি পাবে, এটা আমি নিশ্চিত। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।